আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিলা। আজ রাষ্ট্রীয় নিয়োগ এবং মৌলিক অধিকার নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, সেই সাথে ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন এবং ক্ষমতা ও নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়। কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজও বৈঠকে অংশ নিচ্ছে সবগুলো রাজনৈতিক দল। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন আলওয়ান খান। এই মুহূর্তে আমরা সংযুক্ত হতে পেরেছি তার সাথে। আলওয়ান, আমাদের বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে, জানাবেন? রাষ্ট্রীয় নিয়োগ এবং মৌলিক অধিকার নিয়ে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেটা আজকে সকাল 11টার দিকে শুরু হয়েছে। 11টা সংস্কার ইস্যু এবং জাতীয় ইস্যুতে সৃষ্টির লক্ষ্যে 6 মাসের যে কমিশন, তা আজকে শেষ হওয়ার কথা থাকলেও আমরা যতটুকু দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতানৈক্যতা থাকার কারণে তার মেয়াদ বাড়ার একটা সম্ভাবনা আর কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে যে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা বসেছে, সেই আলোচনার ভিতরে যে 7টি বিষয় নিয়ে আলোচনা হবে। পূর্বে কিন্তু 13টি বিষয় নিয়ে আলোচনা অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু ঐকমত্যে পৌঁছেছে। আর আজকে যে 7টি বিষয় নিয়ে আলোচনা বসেছে, তার মধ্যে হচ্ছে সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি কমিশন এবং মহা নিরীক্ষক এবং ন্যায়পালের বিষয় নিয়ে, নিয়োগের বিষয় নিয়ে হচ্ছে আলোচনা বসবে। প্রথম আলোচনার টপিকটি হচ্ছে এই বিষয়টি, এবং দ্বিতীয় যে আলোচনার টপিকটি হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং হচ্ছে সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার নিয়েও আজকে আলোচনা হবে। এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতির যে দায় দায়িত্ব, তা নিয়েও হচ্ছে আজকে আলোচনার কথা রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও আজকে আলোচনা হবে। এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে প্রধান উপদেষ্টার দায়িত্ব এবং তার মেয়াদ নিয়েও কিন্তু আজকে আলোচনার কথা রয়েছে। এবং সর্বশেষে নাগরিকের মৌলিক অধিকার এবং সম্প্রসারণ সম্পর্কিত যে একটি প্রস্তাব আছে, সেই প্রস্তাব নিয়েও আলোচনা হবে। আরেকটা বিষয় যে গতকালকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামাতে ইসলামের ভিতরে কিন্তু জুলাই সনদ নিয়ে একটা মতানৈক্য দেখা দিয়েছিল, এবং তারা বলেছিল যে এই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবটি অপরিণত। এবং হচ্ছে জামায়াতে ইসলাম কিন্তু এই যে প্রস্তাবে যে অপরিণত যে একটা প্রস্তাব, সেই প্রস্তাবের বিষয়ে কিন্তু জামায়াতে ইসলাম কিন্তু বলেছে যে এরকম থাকলে এরকম প্রস্তাব জনগণ মেনে নেবে না, এবং হচ্ছে জনগণের সাথে এটা হচ্ছে অনেকটা উপহাসমূলক একটা কাজ হবে। তা নিয়ে কিন্তু আজকে ঐকমত্য কমিশনে কিন্তু আলাপ হওয়ার একটা বিষয় জনগণ কিংবা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু থাকার কথা ছিল। কিন্তু আমরা জানতে পেরেছি জুলাই সনদ নিয়ে আজকে আলোচনার কোনো টপিক রাখা হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা কিছু কর্মকর্তার সাথে এবং ঐকমত্য কমিশনের লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি সময় থাকে তাহলে জুলাই সনদ নিয়েও আজকে আলোচনা হতে পারে। তবে যেই 7টি টপিক, সেই 7টি টপিকের ভিতরে বৈঠক শেষে, আলোচনা শেষে হয়তো আপনার সাথে আবারও যোগাযোগ করে আমরা জানতে পারবো কি উঠে এসেছে বক্তব্যে। ধন্যবাদ আলওয়ান আপনাকে। যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক হার কমানোর বিষয়ে তৃতীয় এবং শেষ দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনে এই আলোচনা থেকে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে বলে আশা করা হচ্ছে। তবে আজকের বৈঠকের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি দল 3 দিনের এই আলোচনায় অংশ নিয়েছে। অন্যদিকে শুল্ক এবং বাণিজ্য বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ। আর বাংলাদেশের পক্ষে চুক্তির পুরো বিষয়টি সমন্বয়ের দায়িত্বে রয়েছে বাংলাদেশ দূতাবাস।
এদিকে জুলাই সনদের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, শাহবাগ মোড়ে এই মুহূর্তে কি পরিস্থিতি, যানবাহন সেই সাথে কোনো ধরনের যানজট লেগেছে কিনা বা সার্বিক পরিস্থিতি কেমন সেখানে? ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং এইটু বিপ্লবের অন্তর্ভুক্ত করে এই দাবিতে কিন্তু তারা এখানে আজকে সমাবেত হয়েছেন। এবং কিন্তু আপনারা জানেন যে গত 29 তারিখ কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সংলাপ চলছে তাদের সেই সংলাপের অংশ হিসেবে এবং জুলাই ঘোষণাপত্র একটি তারা প্রমাণ করে এবং সেই জুলাই ঘোষণাপত্রের খসড়াটি কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠান এবং তাদেরকে বলেন যে এতে যদি কোনো পরিবর্তন বা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তারা কিন্তু জানাতে পারেন। এবং সেই তারিখটি কিন্তু গতকাল পর্যন্ত ছিল, অর্থাৎ 30শে জুলাইয়ের মধ্যে তাদেরকে বলা হয় যে এই ঘোষণাপত্রে কোনো সংশোধন বা সংযোজন থাকলে তারা যেন জানায়। এবং আমরা যেমনটি জানতে পেরেছি বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের যে সংশোধন বা মতামত সেটি ঐক্যমত্য কমিশনের কাছে জমা দিয়েছেন। এবং এই যে ঘোষণাপত্রটির কথা বলা হচ্ছে, এই ঘোষণাপত্রটি মূলত 26টি দফা এতে রয়েছে। এই বাংলাদেশের এখানে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিষয়কে তরুণ শাসন ও মানবাধিকার বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অভিপ্রায় ব্যক্ত করেছে। এবং এটাই কিন্তু আসলে মূলত দাবি এখানে যারা আন্দোলন করছে এবং যারা সমাবেত হয়েছে তারা কিন্তু দাবি করে নিয়ে আসছে। এবং তারা বলছেন যে সনদ যত দ্রুত বাস্তবায়ন করা যায় তত কিন্তু রাষ্ট্রের জন্য মঙ্গল হবে। কারণ একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকে এখানে এসে বাংলাদেশ দাঁড়িয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের স্বীকৃতি কিন্তু এই জুলাই কর্মসূচি এবং এই গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি যারা রাজপথে আন্দোলন করেছেন, যারা আহত হয়েছেন, যারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন, আজকে কিন্তু তারাই এখানে এসে সমাবেত হয়েছেন। এবং তাদের এই যৌক্তিক দাবি নিয়ে পরবর্তীতে দেখা যাক রাষ্ট্র বা সরকার কি ব্যবস্থা নেয়। জাকারিয়াকে ধন্যবাদ। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ের 10 বছর পূর্তি আজ। 2015 সালের 31 জুলাই বাংলাদেশ এবং ভারতের 162টি ছিটমহলের বিনিময় ঘটে। এতে 68 বছরের বন্দি দশা থেকে মুক্তি পায় ছিটমহলবাসী। বর্ষপূর্তির বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। 10 বছর পূর্তি আজ, তো এই 10 বছরে জনজীবনে কতটা পরিবর্তন এসেছে ছিটমহলবাসীর, সেই সাথে বর্ষপূর্তি কিভাবে উদযাপিত হবে তাদের কোনো প্রস্তুতি? রেদওয়ানা যেমনটি বলছিলেন যে ছিটমহল বিনিময়ের আজ কিন্তু 10 বছর পূর্তি হয়েছে। তো আপনাকে একটু পরিসংখ্যান দিয়ে রাখছি যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিল 55টি ছিটমহল এবং বাংলাদেশের যে ছিটমহলগুলো ছিল ভারত, এই দুই দেশের মধ্যে কিন্তু 2015 সালের এই দিনে কিন্তু এই ছিটমহলগুলো বিনিময় ঘটে এবং আজ রাত যে মধ্যরাত রয়েছে সেই মধ্যরাতে কিন্তু এই ছিটমহলগুলো অটোমেটিকভাবে কিন্তু নিজ নিজ ভূখণ্ডের সাথে কিন্তু একীভূত হয়েছে। ফলে কিন্তু এই ছিটমহল বাসিন্দাদের যে 68 বছরের যে দুর্দশা ছিল সেই দুর্দশাগুলো কেটে গেছে। তো এই ছিটমহলগুলো বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত হওয়ার ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে ছিটমহলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক উন্নয়ন ঘটেছে। তারা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়ার পর কিন্তু একেবারে বাংলাদেশি হয়ে গেছেন, তারা নাগরিকত্ব পেয়েছেন। এবং বিশেষ করে কুড়িগ্রামের যে বৃহৎ ছিটমহল রয়েছে দাসিয়াছড়া, সেটি কিন্তু একেবারেই উন্নয়নের শিকড়ে পৌঁছে গেছে। এখানে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসা, রাস্তাঘাট এবং বিদ্যুৎ সব দিক দিকেই যে নাগরিক সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো সেখানকার বাসিন্দাদের কিন্তু এখনো একটি আবদার রয়েছে, তারা কিন্তু এখনো দাবি করছে যে দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন প্রতিষ্ঠা করার জন্য। তো এই দিনটাকে উদযাপন করার জন্য ছিটমহলের যে বাসিন্দা
যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে থাকে। তো এবারও কিন্তু কর্মসূচি হাতে নিয়েছে, তবে সেটি স্বল্প পরিসরে। রাত 12টার পরে কিন্তু তারা 68টি মোমবাতি প্রজ্বলন করবেন এবং মশাল জ্বালাবেন, সেই সাথে কিন্তু একটা আনন্দ র্যালি করবেন এবং আগামীকাল সকালে তারা গ্রামীণ খেলাধুলার মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করবেন। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে ছিটমহল থেকে সর্বশেষ খবরাখবর। চঞ্চল, ধন্যবাদ আপনাকে। প্লট দুর্নীতি মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিচার শুরু হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 3 মামলায় সকালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে করা 6টি মামলা বিচারিক আদালতে চলমান। এর আগে এসব মামলায় শেখ হাসিনা সহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। দুপুরের মধ্যে 7 অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌকা ও মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল কানাডাও। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেবে। এদিকে গাজায় থেমে নেই নৃশংসতা। বুধবার ইসরায়েলি হামলায় উপত্যকাটির বিভিন্ন প্রান্তে অন্তত 104 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 399 জন। নিহতদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 71 জন। একই সঙ্গে ক্ষুধা এবং অপুষ্টিতে আরও 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দুপুরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। সিরিজের প্রথম 2 ম্যাচে জয় নিয়ে দাপুটে অবস্থানে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এ ম্যাচেও সেই ছন্দটা ধরে রাখতে চায় যুবা টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হার নিয়ে আসর শুরু করেছে প্রোটিয়া যুবা দল। তাই এই ম্যাচ দিয়ে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।